আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং বঙ্গবন্ধু সহ অনেক রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আইয়ুব খান বিদায় নিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইয়াহিয়া খানও বিদায় জি। নিয়েছে। কিন্তু জনাব এস এম ঠিক কামাল, আজকে আপনার যে ইতিহাসটা মনে পড়ছে, সেই ইতিহাস যদি এভাবে মানুষের মনে পড়ে যে ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন মানে সবশেষ মেয়াদে, শেষে এসে আপনারাও সেনা মোতায়েন করলেন, সব পুলিশকে নিয়োগ করে দিলেন মাঠে, তবুও আপনাদেরকেই বিদায় নিতে হলো। মানে আমরা মনে করি আজকে দেশটা আর বাংলাদেশ নাই, আজকে দেশটা পাকিস্তান এবং তার আন্তর্জাতিক যারা 71 সালে যে যে শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের হাতে বাংলাদেশ। আপনাদের সমর্থন করতেন এমন অনেকেও বলছেন যে আওয়ামী লীগ কি আসলে করেছে। ছাত্রলীগ করা ধরেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি বলছেন যে আওয়ামী লীগ আসলে মানে আওয়ামী লীগের দুর্নীতি মানে তিনি একরকমের বিরক্তি প্রকাশ করেন প্রায় তো মানে আপনি এই দুর্নীতির কথা বলেন, হ্যাঁ আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু গোলাম মাওলা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন ইউনূস এবং তার উপদেষ্টারা। এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো, তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে। এখন আপনাদের কাছে টিআইবিকে এত আমলযোগ্য কেন মনে হচ্ছে? আমরা প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নামানো হয়েছে 18,000 পুলিশ, প্রস্তুত আছে র্যাব, বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রাজধানীতে এদিন সমাবেশ ডেকেছে 11 দলীয় জোট। কিন্তু যাদের বিরুদ্ধে এত প্রস্তুতি, সরকার এবং সক্রিয় রাজনৈতিক দলগুলোর, সেই আওয়ামী লীগের প্রস্তুতি কেমন? তারা কি করছে আর কি করবে? গত 7ই জুন ভার্চুয়াল সভায় সরাসরি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্তে শেখ হাসিনার দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেটি আওয়ামী লীগের নজিরবিহীন। এছাড়াও শোনা যায় দলের নেতৃত্বের কোন্দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনাস্থার কথা। প্রকাশ্যে দৃশ্যমান আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কোন্দলও। দুঃসময় দলীয় কোন্দল বা নেতৃত্বে অনাস্থা কি দলটির জন্য গোদের উপর বিস্ফোরা? যেই নেতৃত্বে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে চরম বিপর্যয়ের মুখে পতন ঘটল প্রতাপশালী আওয়ামী লীগের, সেই একই নেতৃত্বে কিভাবে জনসমর্থন আদায় করবে দলটি? এছাড়া কেমন আছেন দলটির সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা? ক্ষমতাচ্যুত দেশচ্যুত 78 বছর বয়সী নেত্রীর শারীরিক মানসিক অবস্থা এখন কেমন? অন্যদিকে সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ আমলে পুলিশের প্রভাবশালী আইজি বেনজির আহমেদ। দুবাই সহ বিভিন্ন দেশে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য এটি কেমন সিগন্যাল? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এস এম কামাল হোসেন। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, আপনাকেও। শুভেচ্ছা জানাচ্ছি স্যার। জি। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ সময় দিচ্ছেন। যেটি আমরা হচ্ছে কথা বলছি বাংলাদেশ সময় মধ্যরাতে, সকালে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী শুরু 23শে জুন। আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, র্যাবের বিশেষ প্রস্তুতি আছে, মানে সবগুলো বাহিনী প্রস্তুত। 11 দলীয় জোট তারা সমাবেশ ডেকেছে, জামাত ইসলামেরও বিশেষ মানে নানান প্রস্তুতি আছে আপনাদেরকে প্রতিহত করার জন্য, মানে সকলেই দেখা যাচ্ছে একটা প্রস্তুতি আছে। আপনাদের প্রস্তুতি কেমন? শোনেন, আমাদের প্রস্তুতি, আমরা তো খুব মাঠা কর্মসূচি দিয়েছি যে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাব। আমরা টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো এবং মাজার সংলগ্ন মসজিদে আমরা দোয়া মাহফিল করব এবং সারা দেশে আমাদের শান্তিপূর্ণভাবে পতাকা মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা অনলাইনে
আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর তনয় গণতন্ত্রের মানস কন্যা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করেছেন, জননেত্রী শেখ হাসিনা, তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এটা অনলাইনে, এটা হচ্ছে আমাদের কর্মসূচি। কিন্তু আপনি যে কথা বলেছেন, পুলিশ, র্যাব, বিজিপি এবং সামরিক বাহিনীও মাঠে নামানো হয়েছে এই কর্মসূচি বন্ধ করার জন্য। পাশাপাশি মব সন্ত্রাসের তো আছেই। শারমিন, আজকে এই দৃশ্য দেখে ঠিক 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসনের কথা মনে পড়ে গেল। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের পক্ষে কথা বলার জন্য পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে যখন আওয়ামী লীগের প্রতি পূর্ব বাংলার মানুষ সমর্থন জানালেন, আপনি আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুকে রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য আইয়ুব খান 58 সালে সামরিক শাসন জারি করে 2টি নিবর্তনমূলক আইন করেছিলেন এবং 1949 সালের 7ই আগস্ট সেই আইনের অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং বঙ্গবন্ধু সহ অনেক রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন। কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আইয়ুব খান বিদায় নিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইয়াহিয়া খানও বিদায় জি। নিয়েছে। কিন্তু জনাব এস এম ঠিক কামাল, আজকে আপনার যে ইতিহাসটা মনে পড়ছে, সেই ইতিহাস যদি এভাবে মানুষের মনে পড়ে যে ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন মানে সবশেষ মেয়াদে শেষে এসে আপনারাও সেনা মোতায়েন করলেন, সব পুলিশকে নিয়োগ করে দিলেন মাঠে, তবুও আপনাদেরকেই বিদায় নিতে হলো। মানে এই ইতিহাসও তো না, আসলে আমি আপনাদেরই। আমি 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 আপনার বলি, আজকে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। কারণ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। আমি যে কথা বলছি, আপনার ওই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি, যে আজকে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার ক্ষেত্রে আজকে সমস্ত আইন শৃঙ্খলা আর্মি সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেছেন যে গতকাল বোয়ালমারীতে ছাত্রলীগের একটি ছেলেকে তার মার কাছ থেকে তুলে এনে তাকে লাশ বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে আইয়ুবের রাজনৈতিক সন্তান হচ্ছে ইনুস এবং আজকে যারা ক্ষমতায় আছে। আইয়ুবের স্টাইলে আওয়ামী লীগকে দমন করার চেষ্টা করছে। ইনশাল্লাহ আওয়ামী লীগকে কেউ দমন করতে পারে নাই, কেউ দাবিয়ে রাখতে পারে নাই, জনগণ থেকে আলাদা করতে পারে নাই, কেউ আগামীতেও জনগণ থেকে আলাদা। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামে, আওয়ামী লীগ সংগ্রামে আছে, আওয়ামী লীগ সংগ্রামের মধ্যে দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা। আপনি মানে যে কথা আপনারা বলেছেন, ধরেন, জি, সেটাও আপনি নিশ্চয়ই বলবেন। আপ- এটাও একটু যোগ করে দিই, হ্যাঁ, একই লাইনে কথা বলবেন যে আপনারাও তো আসলে বিরোধী দলকে তৎকালীন মাঠে যারা বিরোধী দল ছিল তাদেরকে দমনে আপনারাও তো আপনাদের একটা স্টাইল ফলো করতেন। মানে সেটা এই বর্তমান সরকার আপনি বলছেন আইয়ুবের স্টাইলে দমন করছেন, কিন্তু আপনাদেরও তো একটা স্টাইল ছিল বিরোধী দলকে দমন করা, সেটিও তো খুব সুন্দর আমি ছিল যে আপনার কার বলি, নয়, তাই না? আমি 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 আপনারে বলি, আমাদের সময় বিএনপি সহ জামাত বাদে বিএনপি সহ বিএনপির কোনো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে আমরা বাধা দেইনি। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে, বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করতে আমরা বাধা দেইনি। হ্যাঁ, যেখানে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করার নামে সহিংসতা করেছেন, সেখানে বাধার সৃষ্টি করেছে আইন ধরেন শৃঙ্খলা এখনো তো রক্ষা। একই রকম অজুহাতের কথা বলা হচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে কেন, আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বা সহিংসতায় লিপ্ত হতে পারে, ফলে পুলিশ মোতায়েন করা হচ্ছে আপনাদেরকে দমনে। আপনি আপনাদের আবার নিষিদ্ধ আপনি দল।
আপনি এই পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি পালন করেছে, কোথাও সহিংসতার পথ বেছে নিয়েছে? খুব পূর্ণ মাত্রায় তো করতেই পারেন নাই আপনারা কোথাও। সহিংসতার প্রতিটি জেলায় জেলায় কিন্তু আমাদের ছাত্রলীগের, যুবলীগের কর্মীরা এবং আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূলের কর্মীরা, হ্যাঁ, রাস্তায় নেমে মিছিল করছেন। কোথাও সহিংসতার পথ দেখছেন? একটি বাসে কোনো একটা লাঠি দিয়ে বাড়ি দিতে দেখেছেন? আমরা তো মিছিল না করে গুপ্ত হামলা করতে পারতাম, বাসে আগুন দিতে পারতাম, বিএনপি জামাতের মতো গাড়িতে আগুন দিতে পারতাম, কোনো স্থাপনায় আগুন দিতে পারতাম। আমরা তো সেটা করি না। আমরা মনে করি যে জনগণের আস্থা অর্জন করার মধ্যে দিয়েই আমরা মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, এইটা আমরা মনে করি। আমরা মনে করি আজকে দেশটা আর বাংলাদেশ নাই, আজকে দেশটা পাকিস্তান এবং তার আন্তর্জাতিক যারা 71 সালে যে যে শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের হাতে বাংলাদেশ। তারা আজকে বাংলাদেশটা পরিচালনা করছেন। রাজনৈতিকভাবে তারা আজকে বাংলাদেশটাকে পরিচালনা করছেন। আমরা মনে করি, আমরা না, আজকে বাংলাদেশে যারা 24-5 আগস্টের আগে আমাদের বিরোধিতা করত, তারাও আজকে বলছেন অন টকশোতে গিয়ে যে আজকে বাংলাদেশ তাদের হাতে চলে গেছে। এবং আমরা যদি বুঝতাম যে 24-5 আগস্টের আগে বুঝতাম যে বাংলাদেশ এই পাকিস্তানি শক্তিদের হাতে চলে যাবে, তাহলে ওই আন্দোলনে আমরা সমর্থন করতাম না। এটা অনেকেই, আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, হ্যাঁ, কথা শুনেছি, অনেক পতিতদশা সাংবাদিক তাদের কথা শুনেছি, তারা কিন্তু এখন এই কথা বলছে। জি, আবার আপনাদের সমর্থন করতেন এমন অনেকেও বলছেন যে আওয়ামী লীগ কি আসলে করেছে। ছাত্রলীগ করা, ধরেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি বলছেন যে আওয়ামী লীগ আসলে মানে আওয়ামী লীগের দুর্নীতি মানে তিনি একরকমের বিরক্তি প্রকাশ করেন প্রায়, মানে আপনি যাদের কথা বলছিলেন অনেকেই আসলে। হ্যাঁ, আপনি এই দুর্নীতির কথা বলেন, হ্যাঁ আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু গোলাম মাওলা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন ইউনূস এবং তার উপদেষ্টারা, এবং এই সরকারের কিছু কিছু লোক জড়িত। 2 মাসে 25 লক্ষ টাকা পাচার হয়েছে। আপনি দুর্নীতির কথা বলেন, আমাদের বিরুদ্ধে আপনারা ধরেন গণতন্ত্রের জন্য, দুর্নীতির মুক্ত বাংলাদেশ করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, স্লোগান দিয়েছে। কিন্তু বাংলাদেশে কি বৈষম্য দূর হয়েছে? আজকে 500-র বেশি শিক্ষক লাঞ্ছিত হয়েছে। আজকে আমাদের আমলে, হ্যাঁ, মিছিল করতে গেলে যে পুলিশ লাঠিচার্জ করে নেই বা হামলা করে নেই, আমি অস্বীকার করি না। আপনি একজন মহিলাকে মব সন্ত্রাস যেভাবে তারপর হামলা করলো, মব করলো, পুলিশকে ধরে দিল, আপনি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের রায়হান মাসুদকে পিটিয়ে হত্যা করলো। বাংলাদেশে আজকে প্রায় 700-র উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, ধরেন জেলখানায় 150-র আপনারা উপর যদি ওই নেতা। কাজটা না করতেন, যে আপনি বলছেন আপনি অস্বীকার করেন না, আপনাদের সময় মিছিল করতে গেলে পুলিশের লাঠিচার্জ করেছে বা পুলিশের যে বাধা দেওয়ার ঘটনাগুলো ঘটেছে, ধরেন আপনারা যদি ওই কাজটুকু না করতেন, এখন এসে কি এত তীব্রভাবে আপনাদের উপর এই বিষয়টা পড়তো? না, ওই কাজটা না করলেও করত। ওই কাজটা আমরা দেখেন, আমরা কিন্তু পুলিশ কিন্তু, আমি আবার আগেও বলছি, পুলিশ যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছে পুলিশ কিন্তু বাধা দেয়নি। কিন্তু যখনই বাসে আগুন দিছে পুলিশ বাধা দিছে, যখনই পুলিশের গায়ে ঢিল মারছে পুলিশ বাধা দিছে। না না, পুলিশ তো তখন দেখতাম যে ধরেন আপনারা যেমন এখন মানে আওয়ামী লীগ ছাত্রলীগের একটা মিছিল যায়, কিছুক্ষণ পরে দৌড়ে আবার তারা পালিয়ে যায়, বিএনপিকেও আমরা এভাবে মিছিল করতে দেখতাম আপনাদের শাসন আমলে, যে না, মিছিল সেই করছে তারপরে সেই হুশ করে আমি পালিয়ে আমি যাবে। আমি আমি বলছি সেই মিছিলে কিন্তু হামলা হতো না, সেই মিছিলে কিন্তু গ্রেপ্তার হামলা হতো। হতো না। হ্যাঁ, সেই মিছিলে হামলা হতো না, হ্যাঁ গ্রেপ্তার হতো। আমি আপনার যেটা বলি
সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, গ্রেপ্তার হইতো। আর আজকের প্রেক্ষাপটে বাংলাদেশটা কোথায়? আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আপনারা বলতেন যে আমাদের আমলে আজকে বিএনপি 100 দিনের আমরা কি দেখলাম? টিআইবি বলল যে 605 জন খুন হয়েছে 100 দিনে, তাদের 605, 148 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে, শিশু থেকে বিধবা মহিলা ধর্ষিত হয়েছে। আজকে হামের কারণে শত শত শিশু মারা যাচ্ছে। বিএনপি যদি ইউনূসের পথ না ধরে এই সমস্যার সমাধান করতো, আমরা কিন্তু বিএনপির পদত্যাগ দাবি করছি না, আমরা বলছি না বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাই, আমরা কিন্তু বলছি না। বিএনপি যেদিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, জনগণই বলবে আমরা বিএনপিকে চাই না, কারণ বিএনপি ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করছে। জি, আপনি ইউনূস যে টিআইবি রেফারেন্স অপকর্ম, দিচ্ছিলেন যে টিআইবি বলছে মানে দুর্নীতি বা টিআইবি যে হত্যা যে একটা পরিসংখ্যান বলছিলেন, এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে। এখন আপনাদের কাছে টিআইবিকে এত আমলযোগ্য কেন মনে হচ্ছে? আমরা আমরা টিআইবিকে আমলে নিচ্ছি না, কিন্তু বাস্তবতা তো এটা। দেখেন, আজকে সেনাবাহিনী নামিয়েছেন, আমরা কিন্তু হরতাল প্রতিরোধের জন্য সেনাবাহিনী নামাইনি, আমরা হরতাল প্রতিরোধের জন্য বা বিএনপির আন্দোলন দমনের জন্য সেনাবাহিনী নামাইনি। কিন্তু আজকে সেনাবাহিনী নামাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আমরা কিন্তু হরতাল দেই নেই, আমরা কিন্তু বলি নেই যে এই সরকারের পদত্যাগের দাবিতে 23শে জুন সারা দেশে হরতাল অবরোধ হবে। আমরা বলছি আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমাদের শ্রদ্ধা জানাতে দেবে না। আমরা বলছি আমরা দোয়া মাহফিল করতে চাই, আমাদের দোয়া মাহফিল করতে দেবে না। সেইটা বন্ধ করার জন্য সেনাবাহিনী কেন, সেনাবাহিনী কেন নামিয়েছেন? মব সন্ত্রাস করে পারছেন না জনগণকে ঘরে আটকে রাখতে, পুলিশ নামিয়ে পারছেন না, বিজেপি নামিয়ে পারছেন না, র্যাব নামিয়ে পারছেন না, এখন সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করছেন আওয়ামী লীগকে দমন করা যায় কিনা। এই আওয়ামী দমননীতি লীগকে দমন নিশ্চয়ই, করা যায়। দমননীতির বিরুদ্ধচারণ নিশ্চয়ই করা যায়, কিন্তু ধরেন আপনাদের সময়ে যদি মানে আমি শুধুমাত্র এই তুলনামূলক চিত্রটা ধরছি, তুলে ধরার চেষ্টা করছি যে আপনাদের সময় তো জামাতে ইসলাম কোনো রকম কিছুই করতে পারতো না, এমনকি 5 জন মিলে কোথাও বসে বৈঠক করলেও সেখান থেকে গ্রেপ্তার করা হতো। ফলে দমননীতিতে আপনারাই কম যাইতেন কোথায়? আমরা জামাত 2014 সালে 13 সালে বাংলাদেশে যে তাণ্ডব করছে, সাথে বিএনপি ছিল, তারপরে জামাতের কার্যক্রম উচ্চ আদালত থেকে নিষিদ্ধ ছিল, কার্যক্রম নিষিদ্ধ ছিল উচ্চ আদালত থেকে, যার ফলে জামাতের না, কার্যক্রম জামাতের কার্যক্রম কোথায় নিষিদ্ধ ছিল? জামাত দল হিসেবে তো কিছু হয় নাই দলটির, মানে জামাতকে দল নিষিদ্ধ করলেন জামাতের তো কাজ, আপনারা, মানে নির্বাহী না আদেশে জামাতের সেইটা তো আমরা মানে নিবন্ধন বাতিল ছিল, জি, 24-এর 5ই আগস্টকে সামনে রেখে, কিন্তু আগে জামাতের হাইকোর্টে জামাতের কার্যক্রমে নিবন্ধন বাতিল। নিষিদ্ধ ছিল, এটা আপনি জানেন। কারণ জামাত একটা যুদ্ধ অপরাধীদের দল, সেই জামাতের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তারপরেও জামাত নিবন্ধন শিবির বাতিল ছিল, বিভিন্ন কার্যক্রম কি নিষিদ্ধ ছিল? নিব- তেমনটি আমি তো কি আমরা সংবাদ খুব আমি একটা কি মনে পড়ে না। নিবন্ধন বাতিল ছিল, তো মানে সেই দল তো নিবন্ধন বাতিল মানেই তো কার্যক্রম নিষিদ্ধ। নিবন্ধন বাতিল মানে একটা নির্বাচনে দলের তার প্রতীক নিবন্ধন, ব্যবহার করতে পারবে না, বা কিন্তু একটা দল মিটিং একটা কেন দল করতে পারবে না? একটা দল নিবন্ধন থাকলে, নিবন্ধন না থাকলেই তো সেই দলের কোনো কার্যকারিতা নাই। তা আমি মনে করি জামাত একটি যুদ্ধ অপরাধীদের দল। না, ধরেন জামাতের আমি এই সাথে তো আর্গুমেন্টে এরকম যে নিবন্ধন, যেমন ধরেন জুনায়েদ সাকির দলেরও নিবন্ধন ছিল না, কিন্তু তারা রাজপথে নানান রকম বক্তব্য দিতেন বা মিটিং করতেন, কিন্তু পরবর্তীতে হয়েছে আর কি। জামাতের যদি নিবন্ধন বাতিল হয়, তারা নির্বাচনে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, কিন্তু তাই বলে মানে কোনো জামাত, মিটিং বৈঠক কেন আপনি পারবেন? জামাত জামাত মাঠে নামলেই তো সন্ত্রাস করত। আপনি
শত শত মানুষ হত্যা করেছে জামাত 2014 সালে মতিউর রহমান নিজামীদের রক্ষা করার জন্য। এখন আপনাদের বিরুদ্ধে হাজারো মানুষ হত্যার অভিযোগ আছে। আমি তো আপনার চ্যালেঞ্জ করলাম যে হত্যাকাণ্ড, হাজার মানুষের হত্যাকাণ্ড, সেটি কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। কোথায়? জাতিসংঘের রিপোর্ট দিয়েছে, জানেন আপনি, জাতিসংঘের রিপোর্ট দিয়েছিল 1400 হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সরকারের রিপোর্ট অনুযায়ী 840 জনের মতো। আর মূলত সেদিন দুইটি পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো, রিপোর্ট হচ্ছে 650 জন, এবং জাতিসংঘে প্রথম যে রিপোর্ট দিয়েছিলেন সেটাই ছিল 650 জন। যেমন একজন আইনজীবী, সেটা আওয়ামী লীগের আইনজীবী না, মুসলিম লীগের আইনজীবী রশিদ সাহেব, উনি বলছেন জাতিসংঘের প্রতিনিধিকে ইউনূস উৎকোচ দিয়ে, সহজ ভাষায় ঘুষ দিয়ে এই 1400 লিখেছেন, কারণ ইউনূস বলছিল আচ্ছা, 1500 লোক যদি হত্যা ধরেন হয়েছে। 650 জনও মানে আমি হত্যা করে 600, সেটা, আমি বলি 650 জনের 317 জন 5ই আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে, আর 5ই আগস্টের পর 318 জন হত্যা হয়েছে। আপনি এই যে হত্যাকাণ্ড, আপনি দুইজনের বক্তৃতা আসেন, দুইজন উপদেষ্টা কি বলছেন, আপনার ব্রিগেডিয়ার সাকাত সাহেব কি বলছেন, যে 7.62 রাইফেল পুলিশ ব্যবহার করে নেই, এটি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তরা ব্যবহার করেছেন। আসিফ নজরুল কি বলছেন, এটা নিয়ে তাকে আপনার সাথে একজন আগেও বলেছেন, একদিন কথা হয়েছে জনাব কামাল হ্যাঁ হোসেন, আমি যে বলি, আপনি বলছেন যে 7.62 আপনি যদি, পুলিশ ব্যবহার করেছে, পুলিশের বাইরে কারা ব্যবহার করেছে বা কিভাবে তাদের হাতে গেল প্রশ্ন না করা উনি পুলিশ ব্রিগেডিয়ার ব্যবহার করছে, উনি সাখাওয়াত এটা জবাব বলেন, রেখেছেন। আপনি উনার সাক্ষাৎকার আপনি নিয়েছেন, উনি বলেননি যে পুলিশ ব্যবহার করছে এটা, উনি কিন্তু এটা বলেনি। উনি ব্যাখ্যা দিয়ে উনি বলেছেন, উনি হ্যাঁ, ব্যাখ্যা দিয়ে আমার অনুষ্ঠানেও হ্যাঁ, বলেছেন, আগেও বলেছেন যে আমি 7.62 বললাম যে পুলিশ তো এটি ব্যবহার বলছেন। করে, কিন্তু পুলিশের এই বাইরে না, কি করে গেল? আবার আরেকটা বলি, বিএনপির একজন কর্মী সিরাজগঞ্জে বলছেন, সিরাজগঞ্জে আমরাই পুলিশ হত্যা করছি। দেখেছি। এবং এই যে এনসিপি, এই যে যারা জুলাই তথাকথিত এই যে সন্ত্রাসীরা, এদের একজন বলছে যে আমরা গুলি করছি, আর একজন উপদেষ্টা তো বলছেন যে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম, তাহলে অস্ত্র কোথায় ছিল? এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছেন। দেখেন, আজকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন। শারমিন, আমি একটা প্রশ্ন করি, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, প্রতিটি আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছি, জিয়া রহমানের বিরুদ্ধে আন্দোলন করছি, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল তখনও আন্দোলন করছি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু হত্যাকাণ্ড হয়েছে। এরশাদ আমলে রাজশাহীতে শাহজাহান সিরাজ জীবন দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাউফুন বসুনিয়া সেলিম দিলেরা জীবন দিছে, জিয়া রহমান যখন ক্ষমতা ছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীবন দিছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। আপনি বলেন তো, এই আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় একটি মায়ের কোলে একটি ছাত্র মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে ছাত্রলীগ যদি রক্তপাত চেত বা ছাত্রলীগ যদি হামলা করতো, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলোতে মারা যেত। পুলিশ যদি এই হামলা আন্দোলন তো করতো, বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে পুরো রাস্তায় ঘাটে বা আমি না, দেশ জুড়ে ছড়িয়ে বিশ্ববিদ্যালয়, গেছে। কিন্তু ধরেন আপনি বলছেন বিশ্ববিদ্যালয়গুলো তো, প্রমাণ হওয়ার কথা, বাংলাদেশের কোনো আদালত হয় নাই, আন্তর্জাতিক কোনো আদালতে হয় নাই, মানে প্রমাণটা হলো কি করে? এই অভিযোগে আপনারা সবাই দেশ ছেড়ে মানে একরকম পলাতক হয়ে গেলেন, দেশ থেকে পালিয়ে আসলেন। আমরা দেশ, আমরা আমি আমি আমরা পালিয়ে আসিনি, আমি আপনার বলি, আমরা পালিয়ে আসিনি, কারণ এই জনগণকে ভুল বুঝিয়ে সেদিন এই অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতা, পুলিশ কত করে মানুষকে আমাদের বিরুদ্ধে খেপে দিয়েছিল। আমি যেটা বললাম সেদিন স্লোগান কি ছিল, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই স্লোগান কেন দিয়েছিল? কারণ এই যে যে সাধারণ মানুষ যারা আজকে এখন বোঝে যে বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে পাকিস্তানের বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু তারা সেদিন বুঝতে পারেনি, তাদেরকে ধোঁকা দিয়েছেন, তাদের সাথে প্রতারণা করেছে। জি। এই প্রতারণা করার কারণেই আজকে
বঙ্গবন্ধু তারা শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিলেন এই যে খেপিয়ে এবং তোলেন, এই রক্তপাত দায় এড়ানোর আপনারা কি করে দিতে পারেন অন্যের উপরে, যখন প্রশাসন আপনাদের হাতে, পুলিশ আপনাদের হাতে, সেনাবাহিনী আপনাদের হাতে, গণমাধ্যমগুলোর মধ্যে আপনারা আপনাদের বয়ান যা আছে বা আপনাদের ব্যাখ্যাগুলো সেগুলোই বেশি বেশি যাচ্ছে, আপনাদের কথাই দেখানো হচ্ছে, সেখানে খেপিয়ে তুললো, প্রতারণা করলো, তারা এতটা সফল হয়ে গেল। কিন্তু এই নিয়ে আসলে অনেক আমি আলোচনা হয়েছে, আপনি একদম খুব সংক্ষেপে যদি সামারি করে দেন, এটি নিয়ে আজকে কথা বলতে চাই না। কথা বলতে চাই আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী যেহেতু সামনের রণকৌশল নিয়ে, যে আপনাদের আসলে সামনের রণকৌশলটা কি। পেছনের তো এই ইতিহাসটা আপনারা চ্যালেঞ্জ করেন, কিন্তু প্রতিষ্ঠিত এখনো কোথাও কোনো আদালতে বা কোথাও হয় নাই, যেখানে বাংলাদেশের আদালতে বিচারাধীন আপনাদের বিরুদ্ধে। সেখানে আপনাদের সামনের রণকৌশলটাকে সেটাকে একটু বলবেন। যেমন সম্প্রতি আমরা দেখলাম 7ই জুন ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন সেনাপ্রধান, রাষ্ট্রপতি তাদেরকে বিশ্বাসঘাতক এরকম একটা মানে আখ্যায়িত করে তিনি বললেন যে তাদেরকে নিয়ে বা বিশ্বাসঘাতকদের নিয়ে রণকৌশল সাজালে সেটি কোনোভাবেই সফল হবে না। মানে সামনের রণকৌশল কি বিশ্বাসঘাতকরা বা যদি বলি রাষ্ট্রপতি, সেনাপ্রধান তারা থাকছেন যাদেরকে আপনারা বিশ্বাসঘাতক বলছেন? দেখেন, আমাদের রণকৌশল তো বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা ঠিক করছে। আমাদের রণকৌশল হচ্ছে, আওয়ামী লীগের রণকৌশল হচ্ছে, আজকে প্রতিষ্ঠা অফিসে দাঁড়িয়ে বলি যে রাজপথ হচ্ছে, জনগণ হচ্ছে আমাদের রণকৌশলের মূল শক্তি। আমরা জনগণের শক্তির উপর ভর করেই, জনগণের উপর নির্ভর করেই আমরা সবকিছু অর্জন করতে চাই, কারণ জনগণ হচ্ছে মূল শক্তি। আওয়ামী লীগ জনগণের উপর ভর করে সবকিছু অর্জন করছে। আমি যে অতীতে যাই, যে পাকিস্তান হলো আওয়ামী লীগ জনগণের উপর, তখন সামরিক শাসক, সেনাবাহিনী, হ্যাঁ, তারপরে এই জামাত, মুসলিম লীগ সব বিপক্ষে ছিল, জনগণ ছিল বঙ্গবন্ধুর মূল শক্তি আর আওয়ামী লীগ রাজনৈতিক দল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জনগণই মূল শক্তি ছিল, তখন সেনাবাহিনী, পুলিশ সব জিয়া রহমানের সাথে ছিল, এরশাদ সাহেবের সাথে ছিল, বেগম খালেদা জিয়ার সাথে ছিল, জনগণই মূল শক্তি। 5ই আগস্ট জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, জনগণ আমাদের সাথে ছিল না বলেই আমরা সরে দাঁড়িয়েছি। কিন্তু এখন জনগণ, আমরা মনে করি জনগণ এখন তাদের ভুল বুঝতে পেরেছে, জনগণ এখন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। এবং এই জনগণের উপর ভর করেই বঙ্গবন্ধু তানায় বলেছেন যে জনগণ হচ্ছে মূল শক্তি, এবং জনগণের শক্তিতে বলিয়ান হয়েই তাহলে জনগণই তিনি। আপনাদের কৌশল, কিন্তু সেই জনগণকে আপনারা কিভাবে মানে আসলে কি হবে বা কিভাবে জনগণ প্রতিক্রিয়া জানাবে বা আন্দোলনে নামবে বা আমি কি করবে? আমি 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 আপনার বলি, আমরা সাংগঠনিকভাবেই জনগণকে ঐক্যবদ্ধ করব। সাংগঠনিকভাবেই জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে সামনে নিয়ে আমরা এই সব কিছুর সমাধান করব। কিন্তু নিবেন কি করে? ধরেন কোথাও কোথাও ছোট ছোট মিছিল, মানে মিছিলের সংখ্যা বাড়ছে আমরা দেখছি, মিছিলকে এখন দৃশ্যমানও হচ্ছে, সেটি আসলে হচ্ছে, কিন্তু এই ছোট ছোট মিছিল অল্প সময়ের জন্য খালি ক্যামেরাতে একটু ছবি তুলে আবার পালিয়ে যাওয়া, মানে এভাবে করে জনগণ সম্পৃক্ত হবে মনে হয়? জনগণ সম্পৃক্ত হবেই। শারমিন, অতীতের ইতিহাস তো দেখেছে, এই আওয়ামী লীগের উপর এরকম অত্যাচার হয়েছে, ঘর থেকে বের হতে পারেননি। আপনি 2004 সালের, মানে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর এই সেনাবাহিনী দিয়ে আপনি কি ক্লিনার অপারেশন 58 জন মানুষকে হত্যা করেছিল পিটিয়ে। তখন প্রথম আলো হেডলাইন ছিল যে নির্বাচনের পর প্রথম 18 মাসে 10,000-এর মতো লোক খুন হয়েছে, হত্যা করা হয়েছিল। কিন্তু জনগণ একটা পর্যায়ে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। জনগণ ঘুরে দাঁড়াবেই। এখানে আমাদের যেটা, আপনি যেটা বলছেন, আমাদের হচ্ছে শক্তিশালী সংগঠন, সংগঠনকে শক্তিশালী করা, জনগণের আস্থা অর্জন করা। জনগণ এখন অপেক্ষা করছেন, কারণ জনগণ দেখেছেন যে শেখ হাসিনার আমলে আমরা নিরাপদে ছিলাম, শেখ হাসিনা আমলে আমাদের কাজ ছিল, শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা হয়েছেন, যে জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন, বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ছিল, বাসযোগ্য বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আজকে সেই বাংলাদেশ নাই। মানুষের জন্য নিরাপত্তা নেই, মানুষের জীবন আজকে দুর্বিষহ, মানুষ বাঁচতে চায়।
এই কারণে মানুষ তাদের মনে করে বিকল্প হিসেবে শেখ হাসিনাই তাদের একমাত্র আস্থার ঠিকানা, আওয়ামী লীগ হচ্ছে তাদের জি। আস্থার ঠিকানা। মানে আসলে এই কারণে জনগণ কোনটা যে জ্বলন্ত অণুর আর কোনটা যে ফুটন্ত তাওয়া সেটাই হচ্ছে জনগণকে এখন আসলে বিচার করে নিতে হচ্ছে। কারণ এটা এটা আপনিও আপনারা বুঝবেন, কিন্তু আপনিও বোঝেন, আপনার জায়গায় দাঁড়ায় আপনি এই কথা বলবেন না ধরেন আর কি। আপনাদের সময় আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো বিএনপি নেতাকর্মীদের মুখে শুনতাম যে এবং তখন বিএনপিকেও দেখতাম ওই যে বলছিলাম ছোট ছোট মিছিল করতো, মিছিল থেকে পালিয়ে যেত, তখনও মানে ওখান থেকে গ্রেপ্তার হতো। জিজ্ঞাসা করতাম যে আপনাদের আন্দোলন কবে, কখনো শুনতাম ঈদের পরে, কখনো শুনতাম শীতের পরে, ইত্যাদি ইত্যাদি। এখন মানে আপনাদেরকেও এরকম শুনছি জনগণ সম্পৃক্ত হবেই, ছোট ছোট মিছিল আপনাদের মানে আপনারা কি মানে বিএনপি যেভাবে যেভাবে ভাবতো চিন্তা করতে এখন কি আপনাদের সেভাবে ভাবতে হচ্ছে? আওয়ামী লীগের মতো করে ভাবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে, আপনি বললাম আওয়ামী লীগ সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগের জন্ম, সংগ্রামের মধ্যে দিয়েই আওয়ামী লীগ এগিয়ে গেছে, এবং সংগ্রামের মধ্যে দিয়েই আওয়ামী লীগ জনগণের মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগ আবার এই দেশটাকে রক্ষা করবে শেখ হাসিনার নেতৃত্বে। জি, সংগ্রাম, জনসম্পৃক্ততা, কৌশল এগুলো আপনাদের কৌশল বলছেন। আমি বলছিলাম ওবায়দুল কাদেরের সেই ভার্চুয়াল মিটিংয়ের বৈঠক নিয়ে, সেটি নিয়ে একটা বেশ আলোচনা হচ্ছে। কারণ সাধারণভাবে আমরা আপনাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে কখনো আপনাদের মহলে বা আপনাদের নেতাকর্মীদের মধ্য থেকে সবসময় প্রশংসাই করতে দেখি, কখনো প্রশ্ন, তার কোনো সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে দেখি নাই। কিন্তু মনে হলো সেদিন ওবায়দুল কাদের সেই ভার্চুয়াল মিটিংয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তার সিদ্ধান্তকে, তার দূরদর্শিতাকে, যে কিভাবে সেনাপ্রধান, রাষ্ট্রপতির সেই নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। আসলে দলের মধ্যেও কি একটা নিজেদের মধ্যে অনাস্থা এরকম একটা তৈরি হয়ে গেছে, বা নেত্রীর প্রতি কোথাও থেকে অনাস্থা এরকম কিছু তৈরি হয়েছে? এটা তো সর্বোচ্চ পর্যায়ের কথা বলছি। এছাড়াও দেখেন আপনাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে নিজেদের মধ্যে সবসময় একজন আরেকজনকে দায়ী করা, একদম চরম রকমের আক্রমণ করা। আপনাদের নেতাকর্মীরাও অনেক সময় টকশোতে কথা বলতে, আমার সাথে যখন কথা হয়, যখন অ্যাপ্রোচ করি কথা বলবার জন্য, অনেকে বলতে চান না, বলেন যে না, নেতাকর্মীরা নিজেরাই নিজেদের পেছনে লেগে আছেন। আসলে এটাও কি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, যে নিজেদের দলের মধ্যে কোন্দল, অনাস্থা? আমাদের দলের ভিতরে কোনো কোন্দল নাই, কোনো অনাস্থা নাই। হ্যাঁ, সমালোচনা আছে, অস্বীকার করবো না, সমালোচনা আছে, কিন্তু সমালোচনা আমাকে নিয়ে, সমালোচনা আমরা যারা কেন্দ্রীয় নেতা আমাদেরকে নিয়ে, আমরা যারা মন্ত্রী এমপি ছিলাম আমাদেরকে নিয়ে। আমাদের নেতা কর্মীরা কিন্তু বঙ্গবন্ধু তনয়কে নিয়ে সমালোচনা করে না। কিন্তু এই যে চ্যালেঞ্জ মানে প্রশ্নবিদ্ধ করলেন তার সিদ্ধান্তকে ওবায়দুল আমি কাদের। আমি আমি আপনার বলি, আমাদের নেতা কর্মীরা কখনো তারা বঙ্গবন্ধু তনয়কে নিয়ে সমালোচনা করেন। আজকে আমাদের নেতা কর্মীরা মৃত্যুর মুখে দাঁড়াচ্ছেন, মিছিলে বের হলে সে লাশ হয়ে ফিরে আসতে পারে, তারপরেও সে মিছিলে যাচ্ছে, স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, দেশ বাঁচবে। আমাদের নেতাকর্মীরা সমালোচনা করেন আমার আমার মতো যারা কেন্দ্রীয় নেতা, বা আমার যারা এমপি মন্ত্রী, আমরা যারা জেলার দায়িত্ব পালন করছি বিভিন্ন সময় নির্বাচিত প্রতিনিধি, তাদের সমালোচনা করে। কিন্তু দল ঐক্যবদ্ধ, অতীতের চাইতে দল এখন আরো আপনি ঐক্যবদ্ধ। ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে কিভাবে দেখবেন, যেখানে তিনি শেখ হাসিনার মানে সিদ্ধান্তের কে প্রশ্নবিদ্ধ করছেন, যে আম, সেটিকে আপনি কিভাবে উনি বিশ্লেষণ কি করেন? উনি জনাব ওবায়দুল কাদের কি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা, দুঃখিত, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে আমার মনে হয় না। চ্যালেঞ্জ না, তিনি আসলে মানে সেটির সমালোচনা করছেন যে তিনি সেনাপ্রধান, রাষ্ট্রপতিকে নির্বাচন করেছেন, তারা বিশ্বাসঘাতক, তাদের আশা নিয়ে নির্বাচন করেছেন। তার না, বক্তব্যে সরাসরি মানে এই ইঙ্গিত, এবং সবগুলো গণমাধ্যম, এমনকি আমি ভারতীয় আমি গণমাধ্যমও তাই আমি লিখছে। আমি আমি মনে করি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা দল পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে এই পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দূরদর্শী নেতৃত্ব প্রমাণিত হয়েছে। এখন জনাব ওবায়দুল কাদের উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, উনাকে প্রশ্ন করলে উনি এই সেটা তো ব্যাখ্যাটা লাইভ দিতে গেছে পারেন। আর কি, আপনাদের পেজেও লাইভ না, গেছে সেটা উনি ভার্চুয়াল ব্যাখ্যা, মিটিং। আমি মনে করি উনি ব্যাখ্যা দিতে পারেন উনি কি কি কারণে এই প্রশ্ন করেছেন। কারণ উনি যদি এই প্রশ্ন করে থাকেন, এটা করা আমি মনে করি ঠিক নয়। কারণ জননেত্রী শেখ হাসিনা কোনো একক সিদ্ধান্ত নেন না। ওনার প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে যদি মন্ত্রিপরিষদের কথা বলেন, মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করে নেন। আর যদি দলীয় কোনো সিদ্ধান্ত নেন, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেন, সেটা দলের নির্বাহী কমিটির সভা ডেকে উনি সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তা আমি মনে করি যদি জননেত্রী শেখ হাসিনা কোনো
তার সিদ্ধান্ত কোনো ভুল হয়ে থাকে, তার জন্য কিন্তু দায়ী আমিও দায়ী। নিশ্চয়ই। কিন্তু আমি কিন্তু এই এই যে প্রশ্ন আপনি করতে পারি। বারবার দায়টা নেন, মানে এর আগেও নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের দায়, আপনি নিজে দায়ী বলেন। কিন্তু এই যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কোথাও থেকেই কোনো রকম ব্যবস্থা হলো না বা কাউকে চিহ্নিতও করা হলো না যে এরা দায়ী। এদের কারণে দল এমন বিপর্যয়ে, মানে আপনাদের নেতৃত্বেই তো দল এমন বিপর্যয়ে পড়লো। কাউকে চিহ্নিত করা হয় না, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে আপনাদের সাধারণ বা তৃণমূলের নেতাকর্মী বলি বা জনগণ বলি, ওই একই ফর্মের দলের উপর কেন আস্থা রাখবে আবার? শারমিন, আপনার এই প্রশ্নটাকে আমি ডিফার করি। দল নেতৃত্বের কারণে বিপর্যয় পড়েন নেই, দল বিপর্যয় পড়েছেন, দেশ বিপর্যয় পড়েছেন রাজনৈতিক কারণে, ভূ রাজনীতির কারণে। শেখ হাসিনা যদি দেশের স্বার্থ চিন্তা না করে, মানুষের স্বার্থ চিন্তা না করে যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। মানে জনগণের শক্তিতে আজকে আপনারা ক্ষমতায় থাকতে হ্যাঁ, পারতেন না, আপোষ করলেই ক্ষমতায় আমি থাকতে পারতেন। আমি জনগণের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা না করে যদি শেখ হাসিনা কোনো শক্তির সাথে আপোষ করতেন বঙ্গবন্ধুর তলায়, তাহলে ক্ষমতায় থাকতেন, দলও বিপর্যয় পড়তেন না। আমি মনে করি আজকে এই বিপর্যয় আওয়ামী লীগের বিপর্যয় না, আজকে এটা দেশের বিপর্যয়, এবং এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা 5ই আগস্টের আগে শেখ হাসিনা বলেছেন আমরা বিশ্বাস করি নাই, কিন্তু 5ই আগস্টের পর যারা বিশ্বাস করেন নাই তারাই বলছেন শেখ হাসিনা ঠিক, আমরা ভুল। তাহলে তখন জনগণের সাথে থেকে বা জনগণের কথা চিন্তা করে আপনাদেরকে এই অবস্থায় পড়তে হলো। এখন আবার জনগণকেই আপনারা কি করে কৌশল করছেন, নাকি আপনারা এখন আপোষ করেই আবার ফিরতে চাচ্ছেন? তখন যেটা বুঝতে পারেন নাই, এখন বুঝতে আমরা পেরে আপোষ জনগণের করছেন। উপর আমরা জনগণের উপর ভর করে ফিরতে চাচ্ছি, আমরা কারোর সাথে আপোষ করে নয়। অতীতে আমরা জনগণের জন্য কিন্তু জনগণের আমরা উপর ভর করে তো আপোষ টিকতে করি নাই। পারেন নাই, আপোষ না করে, আপনার না না, বক্তব্য। আমরা বলছি, না না, আমরা জনগণের সাথে আপোষ করি নেই, জনগণের প্রশ্নে আপোষ করি নেই। জনগণ আমাদের সাথে ছিল, কিন্তু জনগণকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু সেই জনগণ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আমাদের কারণে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। জনগণ আজকে বুঝতে পেরেছে দেশের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতেছে, দেশের স্বার্থ রক্ষার কারণে। এই কারণে জনগণ বুঝতে পেরেছেন, এই কারণে জনগণ এখন বলে শেখ হাসিনা ঠিক। আপনারা মানে এটা কি আপনাদের একটা আত্মতুষ্টি কিনা? জনগণ বুঝতে পেরেছে। জনগণটা যে কে এতদিন ধরে, মানে কথা বলতে বলতে নেতাদের সাথে বুঝি না। না, মানে আমাদের বিএনপিও বলে আমরা জনগণ আমার আমাদের সাথে, মানে জামাতও বলে মানে জনগণ আন্দোলনে নামবে তাদের কথায়। সবাই শারমিন, জনগণ। আমি আপনার শারমিন, আমি বলে এটা আমাদের আত্মতুষ্টির বিষয় নয়। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা। আপনি আপনার নিশ্চয়ই তৃণমূল পর্যন্ত যোগাযোগ আছে, গ্রাম পর্যন্ত যোগাযোগ আছে। আপনি গ্রামের একজন কৃষককে ফোন করে এখন একটা জিজ্ঞাসা বলবে, মা আগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। ওরা শেখ হাসিনা বলে না, হাসিনার সময় ভালো ছিলাম, এটা কিন্তু বলবে। আপনি এখনই ফোন করে জিজ্ঞেস। আমি মনে করি জনগণ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আমাদের কারণে ক্ষমতা ছেড়ে চলে যেতেছে, আমাদের স্বার্থে। এই কারণে আমরা বলি যে হ্যাঁ, আপনি যেটা বলেন যে আমাদের হয়তো আমরা যারা নেতা বা নেতৃত্ব দিয়েছি আমাদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু পতন কিন্তু এই শুধু আমাদের ভুলের কারণে হয়নি। বা আওয়ামী লীগের আমলে আপনি বলবেন যে দুর্নীতি হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে, এইগুলো বলবেন আপনারা, বা নির্বাচন সকল দলের অংশগ্রহণের এইটা বলবেন, এটা বলতে পারে। কিন্তু 5ই আগস্ট কিন্তু এই কারণে সৃষ্টি ভূ হয়নি। রাজনীতির কারণে সৃষ্টি হয়েছে বলেছেন। এখন সেই ভূ রাজনীতি সামলাতে আপনারা কি করছেন? ওই ভূ রাজনীতির কারণে জনগণকে আমাদের বিরুদ্ধে তখন খেপিয়ে তুলেছিলেন। আজকে জনগণ উপলব্ধি করছে, আজকে জনগণ বুঝতে পেরেছেন। এই জনগণের উপর ভর করে আমরা কোনো ভূ রাজনীতি, কারণ আমরা জনগণের বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হলে বন্ধু খুব কম পাওয়া যাবে। 71 সালে বন্ধু খুব কম পাওয়া গিয়েছিল। একমাত্র প্রতিবেশী দেশ ভারত 71 সালে দাঁড়িয়েছিলেন, তাদের 17,000 সৈন্য জীবন দিয়েছিলেন, 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিলেন, তারা দাঁড়িয়েছিলেন। আর কিন্তু কেউ দাঁড়ায়নি। আবার বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে এই জনগণকে
নিয়েই বঙ্গবন্ধু তনয়া জনগণের শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশকে আবার পুনর্গঠন করবেন জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন। হুম। কিন্তু এই আন্তর্জাতিক অঙ্গনে বা আবারও সেই ভূ রাজনীতি কথাটা যদি আসে, আপনাদের পাশে কি কেউ আছে? মানে ভারত একরকম খুব শক্তভাবেই আপনাদের পাশে ছিল সবসময়। তারপরে দেখা গেল যে খুব তারা বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের অনেক একটা প্রচেষ্টা, কিন্তু সম্প্রতি আবার সেই প্রচেষ্টা একটু বিঘ্ন ঘটছে বলেই মনে হয়। ভারত কি আপনাদের সাথে আগের মতোই আছে? আর কোনো দেশ বা আন্তর্জাতিক শক্তি কি আপনাদের সাথে আছে? কারণ আগে হচ্ছে জনগণকে সাথে রাখতে হবে। জনগণ তারপর সাথে থাকলে সবাই সাথে থাকবে। জনগণ সাথে থাকলে সবাই সাথে থাকবে। এবং আমরা মনে করি বঙ্গবন্ধু তনয়া তার দক্ষতা এবং তার পার্সোনাল ডিপ্লোমেসির মধ্যে দিয়েই তিনি যে কথা বলেছেন যে জনগণের শক্তিতে বলীয়ান হয়ে তিনি দেশে ফিরবেন এবং গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, আপনার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য, একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি জনগণের শক্তিতে বলীয়ান হয়ে দেশে ফিরবেন। জি। ৩ টা মানে নির্বাচন, পরপর ৩ টা নির্বাচনে ভোটাধিকারের তোয়াক্কা না করেই নির্বাচন করে ফেলে। এখন আপনারা যদি বলেন ভোটের অধিকার ফেরানোর জন্য আনবেন, আপনাদের কি মনে আমরা আপনার বলি আমি আপনার বলি তিনটে নির্বাচন আমরা 14 নির্বাচনে বিরোধী দলকে আনার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, বলতে পারেন ওই নির্বাচনে বিরোধী দল আসে নাই, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা 151 জন নির্বাচিত হয়েছে, কিন্তু আপনি নিজে তো সাক্ষী যে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজে ফোন করেছিলেন, আসেন আমরা আলোচনার টেবিলে বসি পরে আরেকটি নির্বাচন। নির্বাচন হবার কথা ছিল যেটি আপনি সেটি হয়নি। হ্যাঁ, তারপর 18 নির্বাচনে আপনি বিএনপি অংশগ্রহণ করেছেন। আপনারা বলতে পারেন সেই নির্বাচন বিতর্কিত হয়েছে, বিএনপিও সেই নির্বাচনকে করার জন্য কিন্তু সেইভাবে প্রচার প্রপাগান্ডা করেননি। 2024-এর নির্বাচন আমরা কিন্তু নির্বাচনে বিরোধী দলকে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আপনি এবার যারা নির্বাচন করেছেন তারা তো চেষ্টা তো দূরের কথা, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু করেছেন। ওই ধরেন আপনারা নির্বাচনের চেষ্টা সময় যে করেছেন, দলের আর ইনারা একদম নিষিদ্ধ করে রেখেছে আপনাদের। কিন্তু বিষয়টা যে তো কনসিকুয়েন্সটা তো জনগণের জন্য সেম। জনগণের জন্য না সেম হচ্ছে তারা কনস্টিটিউশন জনগণের কেন সেম না? ধরেন জনগণের সেম এই জন্য কারণে, আমি যদি জনগণের বলি এই কারণে সেম যে ধরেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সময় তারা অপশন পায় নাই। এখন যেমন আওয়ামী লীগকে না পায় না নাই, মানুষ তখন তারা মানুষ বিএনপি তো জামাতকে পায় নাই। আমি কাছে মানুষ তো বুঝতে পেরেছে যে কার আন্তরিকতা আছে সবাইকে অংশগ্রহণ করানোর জন্য, এটা মানুষ বুঝতে পেরেছে। আন্তরিকতা দিয়ে কি হবে? ভোটাধিকারটা তো হয় নাই। মানুষ তো বাছাই ভোট করতে পারে অধিকার নাই। এখন যদি মানুষ যদি এখন ধরেন বিএনপির সমর্থককারী যারা এনটি আওয়ামী লীগ ভোটার তারা তো ভোট কেন্দ্রে যাবে না। যেমন এবার অসাম্প্রদায়িক চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে অনেকে ভোট কেন্দ্রে যায় নাই। এবং এটা আমার কথা না, এটা জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট ছিল সেই সমস্ত জোটের নেতারা বলছেন সন্ধ্যাকালীন ভোট এবং সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি নাম বলতে পারি কারা বলেছেন, এবং পাতানো নির্বাচন। তা আমরা না খারাপ নির্বাচন করছি এই কারণে আমাদের বিরুদ্ধে আপনারা এত অভিযোগ উত্থাপন করেন, তা আপনারা তো একটা ভালো নির্বাচন করার জন্য এসেছেন। তা আপনাদের বিরুদ্ধে কেন সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার বলেন, কেন পাতানো নির্বাচন করেন, কেন মামা ভাগ্নের নির্বাচন, এটা তো আমরা বলি না। মানে আমাদের দেশে পরাজিত দল কখনোই কোনো নির্বাচনকে গ্রহণ করে নাই, সেটা কোনো আমলেই করে নাই। না সূক্ষ্ম আমি পাতানো আপনার বলি, আপনি আমাদের কারসাজি। উপর দেখবেন আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে আমাদের দেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। আমরা কিন্তু এই নির্বাচন নিয়ে কোনো কথা বলি নাই, যারা নির্বাচনে না, অংশগ্রহণ নির্বাচনে আপনারা করেছে অংশগ্রহণ তারাই করতে বলে। চানও নাই। আপনারা বলেছেন ইউনূসের সময় কোনো নির্বাচনে আপনারা অংশগ্রহণ আমরা করেননি। নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আমরা বলছি ইনুস, কারণ ইনুস আমাদের কার্যক্রম নিষিদ্ধ করছে। তার আগেই আপনারা এই কথাটা বলেছেন যে না তার ইউনূসের আগে আমরা কোনো নির্বাচনে না, অংশগ্রহণ তার করবেন আগে না। তার আগে কিন্তু আমরা বলিনি, আপনি দেখেন, আপনি বাইর করেন, জি, আপনার দেখেছি। হয়তো আমি মানে তখনও প্রশ্ন করতে না। করেছি। মোহাম্মদ আমি আরাফাতের আমি একদম রেফার করে বলেছি। ইনুস ইনুস আগে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, সেই ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কয়েকদিন পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তখনও নির্বাচনের কোনো আওয়াজ ওঠেনি। কার্যক্রম নিষিদ্ধ করার পর আমরা বলছি আমাদের কার্যক্রম আগে প্রত্যাহার করতে হবে।
আমরা বলেছি যে ইউনূসের অধীনে নির্বাচনে যাব না, কিন্তু আমাদের মূল দাবি ছিল যে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এই যে হবে। আপনাদের উপর নিষেধাজ্ঞা হলো, আপনারা সেটিকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন না কেন? আদালত কি, যে আদালতে ৮৪ জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়, যে আদালতে মব সন্ত্রাস করে প্রধান বিচারপতি সহ অনেকগুলো বিচারপতিকে রিজাইন করতে বাধ্য করা হয়, সেই আদালত আওয়ামী লীগের, যে আদালত আসিফ নজরুলের কথা মতো চলে, সেই আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে? প্রত্যাহার হোক না হোক, একটা রেকর্ড আপনারা চ্যালেঞ্জ করেছেন, সেটি তো অন্তত থাকুক। চ্যালেঞ্জ করলে, মামলা চ্যালেঞ্জ করলে তো লড়ছেন ওই আওয়ামী লীগের আদালতও বলতে নেতাকর্মীরা, পারে। তো কেউ ছেড়ে ছেড়ে দিচ্ছে না, মামলা তো লড়ছেন, জামিনের আবেদন করছেন, আপিল করছেন, করছেন তো। আমরা করছি, তাহলে দ্বিমুখিতা কিন্তু কেন? তারপরে জামিন, জামিন দিচ্ছে, আবার চেম্বার আদালতে যে জামিন বন্ধ করে দিচ্ছে। জামিন হচ্ছে, আবার আর একটা সোনের দেখায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই আদালত তো। আবার অনেকের তো হচ্ছে, সেলিনা হায়াত আইভীর জামিন হয়েছে, তার আগে শিরীন শারমিন চৌধুরী, জামিন তো অনেকের হচ্ছেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা চ্যালেঞ্জই কেন করলেন না আর কি আদালতে? আপনাদের উপর এত বড় একটা সিদ্ধান্ত আসলো, আপনারা কোনো প্রতিকার চাইলেন না আদালতের কাছে? আইনের আশ্রয় মানে নিলেন না? এই আদালত তো ভাই, আদালত তো ইউনূসের আদালত, আসিফ নজরুলের আদালত, যে আসিফ নজরুলের আইন মানে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। সেই আদালতে তো আমি মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, যে আদালতে বঙ্গবন্ধু তনয়াকে সাজা দেওয়ার জন্য যে আদালত তৈরি করা হয় এবং রায় লিখে দেওয়া হয়, তো সেই সরকারের আদালতের কাছে বিচার চেয়ে কি হবে? সেদিন একজন জামায়াতের এমপি আমার অনুষ্ঠানে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে জামায়াতে ইসলামের নেতাদেরকে যখন যুদ্ধাপরাধীদের মামলা চলছিল, তখনও তারা বুঝতেন আদালত, কিন্তু তারা তখনও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আদালতে প্রত্যেকটি মামলা শেষ পর্যন্ত তারা মামলা লড়েছেন। মানে এই যুক্তিটা তো তারা দিতে পারছেন, আপনারা এই যুক্তিটা তো দিতে পারবেন না, যখন মানে আমার আমার আইনজীবীকে যাইতে দিছে? আমার আইনজীবীকে কি পক্ষে দাঁড়াইতে দিছে? জামাতের আইনজীবী তো সেদিন কথা বলছে, যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন তো জামাতের এই শেখ আইনজীবীরা হাসিনার ভিডিও আইনজীবী দেখে। হিসেবে জেডাই খান পান্না দাঁড়াতে চেয়েছিলেন, মানে শেখ না হাসিনা না, কি কোনো জেডাই খান পান্নাকে প্রথম দাঁড়াতে দেন নাই, প্রথম কিন্তু দেন দাঁড়াতে নাই? দেন হ্যাঁ, নাই। হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম, পরে কেন দাঁড়াতে, যখন রায় হয়ে গেছে তারপর দাঁড়াইতে না, না, দিচ্ছে আরেকটা জেডাই মামলায়, খান গুম পান্নাকে। সংক্রান্ত একটা মামলায় তিনি হ্যাঁ, দাঁড়াতে চেয়েছিলেন, যে শেখ হাসিনার বিরুদ্ধে। জেডাই খান পান্নাকে প্রথম কিন্তু দাঁড়াইতে দেয় নাই, হুম। দাঁড়াইতে দেয় নাই। পার্থক্যটা তো ওইখানে। কিন্তু তারপরে তো দাঁড়াতে দিল, তারপরে তো তাকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু জেরাই খান পান্না বললেন যে তিনি আওয়ামী লীগের ভেতর থেকেই এত মানে সমালোচনা, এত বিতর্কের মুখে পড়ছেন, ফলে তিনি না, আমি একটা বলছি স্যান্ডউইচ প্রথম, হয়ে তিনি আমি নিজেকে প্রত্যাহার করে আমি নিয়েছেন। আপনার বলছি জেডাই খান পান্নাকে তো প্রথম দাঁড়াতে দেয়নি, তো প্রথম পরে শুরু দিলেন, করতে তো দিল। পরে দিল তো আদালত। পরে তো রায় দেওয়ার পর দিলে তো আমরা ওইটার হবে, না, কি না, হবে ওটা না, তো গুম তখন সংক্রান্ত কি একটা কারণে আলাদা দিল মামলা ছিল, আর একটা আলাদা আমি মামলা আপনার ছিল। তখন কি কারণে জেডাই খান পান্নাকে দিল, হুম। তখন কি কারণে দিল জেডাই খান পান্নাকে? তিনি আবেদন আমি করেছেন, এই তাকে বিষয়ে তার আবেদন গ্রহণ আমি এই করেছেন। বিষয়ে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, উনি চেষ্টা করেছিলেন কিন্তু দেয় নাই কেন? আমার কথা কি, এই আদালত তো একতরফা আদালত, ক্যাঙ্গারু কোর্ট। এই আদালতে তো এই যে রায় হবে, রায় দেওয়ার জন্য এই আদালত তৈরি হয়েছে, অধ্যাদেশ করা হয়েছে। এটা তো আমি মনে করি যে এই 5ই আগস্ট তৈরি হয়েছেই তো আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে শেষ করার জন্য, আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশকে শেষ করার জন্য, রাজনৈতিকভাবে। আপনি অর্থনৈতিক কথা বলতে পারেন, চুর দুর্নীতির কথা, ঘুষ করতে পারেন, গুম খুনের কথা বলেন, কিন্তু রাজনৈতিকভাবে এটি একটা পরিবর্তন হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে, 71-এর প্রতিশোধ নেওয়া হয়েছে, অন্য কিছু না। এটি ক্ষমতার পরিবর্তন না, এটি 71-এর প্রতিশোধ নেওয়া হয়েছে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি দেশের মধ্যে এই অবস্থার কথা বলছেন, দেশের আদালতের কথা। এখন দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও, দুবাইতেও গ্রেপ্তার হলেন আপনাদের সময়ে আইজিপি। ওই সময় খুবই মানে একদমই আওয়ামী লীগের আইজিপি বেনজির, তিনি গ্রেপ্তার হলেন। এটি কি আওয়ামী লীগের জন্য একটা রেড সিগন্যাল? আচ্ছা, বেনজির পুলিশে ঢুকছে কি আওয়ামী লীগের সময়?
কোন সময় পুলিশে ঢুকেছেন সেটা না না, জ্ঞাত আপনি নেই। একটু একটু খোঁজ নিয়ে দেখেন তো, বেনিজুর পুলিশে ঢুকছে আওয়ামী লীগের সময় কিনা। কিন্তু আওয়ামী লীগের সময় র্যাবের প্রধান, না না না, পুলিশ সেটা প্রধান। এটা সে যে তার তার দক্ষতা, তার ইসের কারণে সে প্রমোশন পেয়ে র্যাবের দায়িত্ব নিত, কিন্তু বেনিজুর পুলিশে ঢুকছে কিন্তু আওয়ামী লীগের সময় না, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আচ্ছা। বা এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় ঢোকেনি। এখন আপনি বললেন আওয়ামী লীগের আইজি পুলিশের চাকরি করে প্রমোশন পাইছে, সিনিয়রিটি অনুযায়ী আইজি হয়েছে। বেনিজুরকে কাউকে তো ওভারটেক করে আইজি বানায় নাই। মানে তিনি র্যাবের বঙ্গবন্ধু, প্রধান, তিনি পুলিশ প্রধান, গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি পাচ্ছেন। আমি আপনি আওয়ামী আমি লীগের আমি পক্ষে আপনার বলি, স্লোগানও দিচ্ছেন। আমি আপনি বেনজির সাহেবের আগে যিনি আইজি ছিলেন তিনিও কিন্তু র্যাবের ডিজি ছিলেন, এর আগে যিনি আইজি ছিলেন তিনিও র্যাবের ডিজি ছিলেন, ওইখান থেকেই আসছে। আচ্ছা, তো তাকে যখন এখন ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেপ্তার করতে পারে, মানে দুবাইতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও আশ্রয় নিয়েছেন বা বিভিন্ন দেশে আছেন, এটি কি আপনাদের জন্য একটা ভয়ের কারণ কিনা যে কারণ ইন্টারপোলের তো অনেকেরই নাম আছে? না, আমরা মনে করি দেখেন, এই সরকার তো চেষ্টা করবে এই আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করার জন্য, দেশের ভিতরে গ্রেপ্তার করছে, দেশের বাইরে গ্রেপ্তার করতে। তারা যখন বঙ্গবন্ধুর তনয়াকে কোনো রকম ছাড় দেননি, মিথ্যে মামলা দিয়ে সর্বোচ্চ সাজা দিয়েছেন। আজকে আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা আজকে জেলখানায় মানবতার জীবন যাপন করছে, প্রবীণ নেতাদের জেলখানায় হত্যা করা হয়েছে, আপনি জানেন, আগেও বলেছি। এই যে রমেশ সেন, আমাদের আপনার রমেশ সেন হাতকড়া পড়ে 86 বছর বয়স, হাতকড়া পড়ে লাশ হয়ে জেলখানা থেকে, নুরুল মজিদ হুমায়ুন, আমি তো বললাম 150 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় হত্যা করা হয়েছে, বাইরে হত্যা করা হচ্ছে। তা আপনি বিদেশে যারা আছেন, হ্যাঁ, হয়তো তারা একটু সেপে আছে, আপনি যেটা বলছেন তাদের গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করতে চেষ্টা করতে পারে, কিন্তু এটা আন্তর্জাতিক আইন কি আছে এটা আমি বেশি ভালো জানিও না, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না আপনাকে। জি, একটু মানে শেষের দিকে আসি। যারা ভারতে আশ্রিত আছেন তারা হয়তো অনেকে একটু নিরাপদ বোধ করছেন অন্যান্য জায়গার ক্ষেত্রে। যেমনটি বলছিলাম দুবাইয়ের ক্ষেত্রে ইন্টারপোল এর সহায়তায় দুবাই পুলিশ গ্রেপ্তার করছে। ভারতের একটু আচরণ নিয়ে কথা বলতে চাই। ভারত বাংলাদেশে প্রতিনিয়ত পোষিন করছে। আ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন ৪,৮০০ জনের উপরে পুশিন ইতোমধ্যে করে ফেলেছে বাংলাদেশে। মানে ভারতের এই আচরণকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, পুশ ইন পুশ আউট চুক্তি কে করেছিলেন আপনি জানেন এটা? না, পুশিন আবার চুক্তি কি? পুশিন তো একটা মানে প্রক্রিয়া। চুক্তি আবার কোথা থেকে আসলো? প্রক্রিয়া এই 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 খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি এসে এই চুক্তিটা করেছিলেন। হুম। এটার তো কোনো চুক্তি আছে বলে দেখিনি কোথাও। হ্যাঁ না, একটা এই ভারতও তো চুক্তি দাবি করছে করেছিলেন না। তখন খালেদা জিয়ার আমলেই পুশ ব্যাক শুরু হয়েছিল, এবং আমার জানার মতে হয়তো ভুল হইতে পারে। আমরা চুক্তি তখন শুনছি একটা পুশিনের চুক্তি, কোনো চুক্তি নাই। যেহেতু এটি মানে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটা ব্যাপার, মানবাধিকারের বিরুদ্ধে একটা ব্যাপার। এরকম কোনো চুক্তি তো নাই। মানে না ভারতে না, আমাকে আমি এটা আমি রেফার যে- করছে না। আমি 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 আমার জানার মতে আমি আপনার, আপনি যখন তখন এই ধরনের কথা হচ্ছিল তখনও বলেছিলাম, দুঃখিত, যে এই পুশব্যাকের একটা আলোচনা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এসেছিলেন তখন আলোচনা হয়েছে, এবং উনি দেশে ফেরার পরই পুশিং শুরু হয়েছে। না, এখন আমি সেদিন ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলছিলেন যে ৫ বছর আগে মানে আওয়ামী লীগের সময়ই একটা লিস্ট দেওয়া হয়েছিল। ২,৮০০ জন বা এরকম একটা সংখ্যার কথা তিনি বলছিলেন যে একটা লিস্ট দেওয়া হয়েছিল। কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, ফলে এখন এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে পুশিন। আপনি ভারতের এই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখেন? মানে যারা ভারতে আশ্রিত আছেন, হয়তো ভারত বিশেষ একটা ফেভার আছে আওয়ামী লীগের উপরে। কিন্তু ভারত বাংলাদেশের সাথে এমন আচরণ করছে, এটি আওয়ামী লীগ কিভাবে দেখে? না, আমি মনে করি ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। ভারত একটি গণতান্ত্রিক দেশ, আমরা চাবো ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে, উভয়ের সাথে সুসম্পর্ক রাখবে, উভয় দেশের স্বার্থ রক্ষা করে চলবে। এই প্রক্রিয়াটাকে কি আপনারা এটা সমর্থন করেন না সমালোচনা করেন? কোনটা? এই পুশিনটা? পুশিং তো বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে।
এখনো তো এই আমলেই হচ্ছে, বিএনপি আমলেই হচ্ছে, কিন্তু এটিকে হ্যাঁ, তো আপনারা পুশিন পুশিন সমর্থন পুশিন না মিট- সমালোচনা করেন সেটি প্রশ্ন করছি। আমি আমি পুশিন তো বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। আমরা পুশিন এটাকে সমর্থন করি না, কিন্তু যদি কোনো অবৈধ লোক এ দেশে থাকে, ভারত যদি মনে করে যে এই অবৈধ লোক আছে, তারা বাংলাদেশে যদি ভারতের কোনো অবৈধ লোক থাকে, বাংলাদেশ এই দেশে ফেরত পাঠাবে। আবার বাংলাদেশের কোনো তার তো অবৈধ লোক একটা যদি ভারত প্রক্রিয়া আছে, মনে তার করে, তো একটা প্রক্রিয়া আছে, মানে সেই প্রক্রিয়া তো বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়াটাকে আমি যতদূর জানি একটা আলোচনা হয়েছিল বা একটা স্মারক স্বাক্ষর নিশ্চয়ই হয়ে একটা হয়েছিল, প্রক্রিয়া তো আমি থাকবেই, মানে অবৈধভাবে গেলে তো তাকে রেখে দেবে না, তাকে তো নিশ্চয়ই ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সেটা হইতে পারে। জি। তাহলে মানে যদি আমি বলি, তাহলে পুশিনকে আপনারা সমালোচনাই করছেন ভারতের এই অবস্থানের। আমি তো বললাম যে যদি অবৈধভাবে কেউ থাকে, ভারত সরকার যদি তাকে দেয়, সেটা তাদের তাদের ব্যক্তিগত বিষয়। তো অবৈধভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন চলে গেল সীমান্ত আওয়ামী অতিক্রম লীগের করে, নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ অবৈধভাবে আছে কিনা আমার জানা নেই। সীমান্ত অতিক্রম করে যারা গেলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই সীমান্ত তো থেকে বলে। সীমান্ত অতিক্রমে তাদের তো পাসপোর্ট থাকতে পারে, ওই ভিসা থাকতে পারে। সীমান্ত পার হয়ে ভাবে তো পাসপোর্টের সিল লাগানোর সুযোগ নাই, এটা তো সীমান্ত একটা, এটাও তো একটা আপনি এয়ারপোর্ট দিয়ে যাওয়া সীমান্ত বা প্রক্রিয়া দিয়ে যাওয়া। সীমান্ত অতিক্রম করে পাসপোর্ট দিয়ে ভিসা থাকতে পারে তো তাদের, এবং তারা এখানে আছে কিনা এটা তো ভারত সরকার দেখতে। ভিসা থাকলেও তো হবে না, ভিসাতে একটা মানে পাসপোর্টে একটা সিল পড়তে হবে যখন অন্য দেশে যায়। আপনি আপনি কর্তৃপক্ষ, বর্ডার ইমিগ্রেশন দিয়ে তো কর্তৃপক্ষের সিল পড়তে হবে তো। আপনি যারা ভারতে, যারা বাংলাদেশের যারা ভারতে আছে, যারা বর্ডার দিয়ে আসছে, তাদের সিলে অবশ্যই পাসপোর্টের সিল আছে। জি। কিভাবে গেল তাহলে সেটাই তারা তো। এই দেশে জি। কিভাবে থাকবে? সেটাই তো প্রশ্ন, কিভাবে গেল সেটাই, কারণ অবৈধভাবে তো সীমান্ত অতিক্রম তাদেরকে করতে হয়েছে তখন। এবং আমরা শুনেছি কিভাবে কাদা মাটি পার হয়ে, মানে আপনাদের মুখ থেকে, অনেকের মুখ থেকে শুনেছি যে কিভাবে তাদেরকে আসলে না, সীমান্ত না, অতিক্রম এই করতে এই হয়েছে। ধরনের কাহিনী আমি জানি না। জানেন না আপনি? কাদামাটি পারে কে ঢুকছে এটা জানি না। সম রেজাউল করিমের মুখে তার তার দেশ ছাড়ার কথা। রিজাল্ট সাহেব বলতে পারে, আমি জানি না এটা। জি। মানে আপনাদের নেতাকর্মীদের কথাও যদি ফলো করেন, তাহলে দেখবেন যে কত কষ্টে তারা সীমান্ত পাড়ি দিয়েছেন, এবং সেটি আসলে খুব সেই সময়ে বৈধ পথ না, অবলম্বন করার এটা প্রক্রিয়া ছিল এটা না। তো যেভাবে যেভাবে ইনুস মব সন্ত্রাস শুরু করেছিল, যেভাবে আওয়ামী লীগ নেতা কর্মীকে গুম খুন হত্যা, তাদের বাড়ি আগুন লুটপাট শুরু করছিল, সেক্ষেত্রে অনেকে জীবন বাঁচানোর জন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিতেই পারে। নিশ্চয়ই সেটাই হয়েছে, কিন্তু সেটাই, সেখানে তো একটা অবৈধভাবেই তো সেই সময় অনুপ্রবেশ হয়েছে। তো তাদের ক্ষেত্রেও আসলে ভারতের অবস্থানটা কি, আহ, সে বিষয়ে আপনাদের কাছে কোনো স্পষ্ট বার্তা আছে কিনা দেশটির পক্ষ থেকে? না, এই ভারতের কি বার্তা, এটা তো আমার কাছে ব্যক্তিগত কোনো বার্তা আমার কাছে নাই। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের, দেখা যাক প্রতিষ্ঠা বার্ষিকী। আমি একটু একটু বলতে চাই যে বলেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি কথা তুলছেন, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিলেন। পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ হিসাবে সেদিন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক সাহেব, এবং বঙ্গবন্ধু তখন জেলখানায়, বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধাপে ধাপে কাজ করেছেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বোপরি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1975 সালের 15 আগস্ট ঘাতকের বুলেটে শাহাদত বরণ করেছেন, এবং বঙ্গবন্ধু যখন জেলখানায় থাকতেন তার অনুপস্থিতিতে যিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর কাছ থেকে নির্দেশনা নিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন সেই দুঃসময়, মহিষী নারী বেগম মুজিব সহ তার পরিবারের যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে, এবং এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে আওয়ামী লীগের নেতৃত্বে যখন যুদ্ধ হয় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে 3রা নভেম্বর 1975 সালে হত্যা করেছে, জি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জি। আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ধন্যবাদ দিতে দিতে আর একটা প্রশ্ন একটু করে ফেলি, যে আপনি শেখ হাসিনার নেতৃত্বের কথা বলছেন, শেখ হাসিনা কেমন আছেন? মানে এর আগেও আপনাকে এই প্রশ্ন করেছি, এখন আপডেট একটু জানতে চাই যে তাকে আমরা দেখতে পাই না, কখনো কখনো তার কথা শোনা যায়, তিনি কেমন আছেন, তার শারীরিক মানসিক অবস্থা কেমন? আমিও আপনার দেখতে পাই নাই, আমি কথা হয়, আমি যতদূর আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন,
এবং তিনি ভালো আছেন। তিনি কবে দেখা দিবেন বা তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তিনি বাংলাদেশে যখন যাবে তখনই আমাদের সাথে বাংলাদেশে দেখা হবে। আচ্ছা, মানে আপনাদেরকে যেমন করে দেখা হয়, মানে আপনাদের চেহারা দেখা যায়, তাকে দেখার সুযোগ এমনি বাংলাদেশে যাওয়ার আগে আর নাই? বাংলাদেশে তিনি যখন যাবেন তখন বাংলাদেশেই আমাদের সাথেও তেনার দেখা হবে, আপনাদের সাথেও দেখা এই হবে। যখনটা আসলে কখন সেটির কোনো মানে রূপরেখা এখনো তৈরি হয়নি? এটা এটা আগামীকাল হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে। আচ্ছা, ১ বছরের বেশি আর হতে পারে না? নাকি হতে পারে? হতে পারে আচ্ছা, এক আচ্ছা। বছরের আগে হতে পারে, 1 বছরের পরে হতে পারে, 6 মাসের ভিতরে হতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।